শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়ে আনন্দ গান গারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্য ক্ষেতের সোনার গানে যোগ দেরে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখে দেখরে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যারে। শরণাগত। আমি সৌমিত্র বসু আমার কথা শুরু করছি। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শনিবার, 11ই আষাঢ় 1428, ইংরেজির 26শে জুন 2021, তিথি জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, নক্ষত্র উত্তরাষাঢ়া। সূর্যোদয়ের সময় ভোর 4:57 হয়ে 52 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:20 হয়ে 42 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 9:55 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 2:36 গতে দেবগণ। আজকের তারিখেই আবির্ভূত হয়েছিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে। নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভূতপূর্ব অধ্যক্ষ শ্রী বিষ্ণুদাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি আজকে। কবি যতীন্দ্রমোহন সেনগুপ্তের জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের উদ্যোগে আজকের তারিখেই বিধবা বিবাহ আইন চালু হয়। সে হল 1856 সালের কথা। ওই 1856 সালেই আজকের তারিখে প্রখ্যাত নাটককার জর্জ বার্নার্ড শ জন্মগ্রহণ করেন। কবি রজনীকান্ত সেনের জন্ম আজকের তারিখে 1865 খ্রিস্টাব্দে। প্রখ্যাত ঐতিহাসিক রাজেন্দ্রলাল মিত্র প্রয়াত হন আজকের তারিখে 1891 খ্রিস্টাব্দে। 1952 খ্রিস্টাব্দে প্রখ্যাত কবি, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার প্রয়াত হন। 1987 খ্রিস্টাব্দে প্রয়াত হন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। এবং 1873 খ্রিস্টাব্দে প্রয়াত হন হেনরিয়েটা দত্ত, মাইকেল মধুসূদন দত্তের স্ত্রী। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় যে SG লিখতে হবে সেটা আপনারা জানেন। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHRANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত্রি নাকি সন্ধে বলবো 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য। আপনারা আপনাদের মন্তব্য পোস্ট করেন, সৌমিত্র বসু সশরীরে সকণ্ঠে তার উত্তর দেয়। এমনই একটা আড্ডা চলতে থাকে আমাদের। এবারে একটু গান শুনবো। গানের পর আজকের যে বিশেষ দিনটা তার সম্পর্কে একটা দুটো কথা, এবং তারপর অনুষ্ঠান পরিচিতি। 92.7 বিগ FM এ শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত আজকের যে বিশেষ দিনটা তার সম্পর্কে বলবো। 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত সৌমিত্র শ্রোতারা মাঝে মাঝে বলেন যে শরণাগত শোনাটা তাদের নেশা হয়ে গেছে। না, চিঠিতেও লেখেন অনেক সময়। আর আমি মনে মনে ভাবি, নেশা ব্যাপারটা ঠিক কি? ড্রাগের নেশা, মদের নেশা, গাঁজার নেশা যে কি ভয়ঙ্কর তা আপনারা জানেন না।
আমি দেখেছি সর্বনাশা নেশা কেমন করে খেলার ছলে শুরু হয়, আর তারপর সেটা খেলা থাকে না। ধীরে ধীরে কিন্তু অমোঘ থাবায় সে দখল করে না একজন মানুষকে। তার ইচ্ছে অনিচ্ছে, তার শরীর, তার বেঁচে থাকা সমস্তটা দখল করে নেয়। এর পাশাপাশি আর একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে প্রতিনিয়ত। বিশেষ করে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য কোথাও, তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে, তাদের একটা সর্বনাশ, একটা অন্ধকার, একটা আশাহীন আলোহীন কুয়োর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমি জানি, আমি বুঝতে পারি সকালবেলা এই সমস্ত কথা বলতে আমার ভালো লাগছে না, শুনতেও আপনাদের ভালো লাগছে না, কিন্তু এটা তো বাস্তব, এটা তো মেনে নিতে হবে, ভুলে থাকা যাবে না। যাতে ভুলে না থাকি তাই আজকের দিনটা ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। এটা আমাদের রোজকার সতর্কতা, কিন্তু তারই মধ্যে একটা বিশেষ দিনে এই কথাগুলো মনে রাখবার। এরপর চলে যাব পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষ্ণু পুরাণের একটি গল্প শোনাচ্ছি আপনাদের, শোনাবো তার আগে গান। রানী শৈব্যাও তখনকার নিয়ম মতো স্বামীর সঙ্গে চিতায় উঠে সহমরণে গেলেন। পরের জন্মে শৈব্যা জন্মালেন কাশীর রাজকন্যা হয়ে। রাজা শতধনুও জন্মালেন, কিন্তু কোথায় কোন রূপে জন্মালেন সে কথা আপাতত থাক, কেমন পরে তো বলতে হবেই। এই যে কাশ্মীরের রাজকন্যা জন্মালো, সে তো একেবারে অপরূপ দেখতে, যেন এক থালা পুজোর ফুল। কাশ্মীরের মানুষজনের মধ্যে হই হই পড়ে গেল। কিন্তু ওই যে বলেছি, এক থালা পুজোর ফুল। সত্যি সত্যি এই রাজকন্যা যেন পুজো করবার জন্যই এসেছে পৃথিবীতে। তার খেলাধুলোয় মন নেই, হাসি পরিহাসের দিকেই যায় না কখনো, সব সময় সে ঠাকুর দেবতা নিয়েই আছে। মেয়ে বড় হয়, আরো বড় হয়, তো এবার তো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হয়। চারিদিকে লোক পাঠানো হলো। এমন রূপবতী গুণবতী কন্যার উপযুক্ত পাত্র কোথায় পাওয়া যাবে? এই যখন চলছে, তখন রাজকন্যা মাথা নিচু করে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো তার বাবা আর মায়ের। বাবা মানে কাশ্মীরের রাজা বললেন, কিরে মা, কিছু বলবি? মেয়ে বলে, একটা কথা বলতে এসেছিলাম। আপনারা কি আমার পাত্র খুঁজতে লোক পাঠিয়েছেন? হ্যাঁ, এইবার তো একজন সুপাত্রের হাতে তোকে তুলে দেবার সময় হলো মা। মেয়ে তেমনি মাথা নিচু করে বলল, আমার জন্য আপনারা পাত্র দেখবেন না বাবা, আমার বিয়ে ঠিক হয়ে আছে। মানে এ কথার অর্থ কি? মেয়ে বলল, আমার স্বামী যিনি হবেন তার নাম আমি জানি, যথাসময়ে আমাদের বিয়ে হবে, আপনারা শুধু শুধু ব্যস্ত হবেন না। কে সেই পাত্র? তুই থেকে দেখলি কি করে? এই রাজপ্রাসাদের অন্তঃপুরে কোন ছিদ্র দিয়ে তার খবর এসে পৌঁছল? মেয়ে বলল, কেউ আমাকে কোনো খবর দেয়নি, এটা আমি জানি। তার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমি জাতিস্বর বাবা, আগের জন্মের কথা আমি স্পষ্ট মনে করতে পারি। আমি এও জানি এ জন্মে তিনি কোথায় জন্মেছেন। কোথায় জন্মেছেন, কোন রাজগৃহ আলো করে আছেন তিনি আমাকে বল মা। তিনি আছেন বৈদিশপুরে। আমি সেখানে যেতে চাই, আপনারা অনুমতি দিন। বাবা মার অনুমতি নিয়ে বৈদিশপুরে চলে গেল কন্যা। এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন। এরপরে আমরা যাব প্রণমী তোমারে, এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায়। গানের পরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রণমী তোমার এই পর্যায়ে। তো আমি বলছিলাম যে জোসেফিন
জোসেফিন, যার লেখা থেকে আমরা এসব কথাগুলো বলছি, তিনি ভারতে এসেছেন, ভারতে এসে থাকছেন এবং কিভাবে ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতি বলুন, ভারতীয় জীবনবোধ বলুন, ভারতীয় উচিত অনুচিত বোধ বলুন, তার সঙ্গে পরিচিত হচ্ছিলেন, বুঝতে শিখছিলেন, সেগুলো বলবো আপনাদের। একটা উদাহরণ দেব যে তারা আমেরিকায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে যে চোখে দেখেন, ভারতীয়দের দেখার ধরনটা একেবারে আলাদা। বলছিলাম একটা ঘটনার কথা বলবো আপনাদের। জোসেফিনের সঙ্গে ছিলেন মিসেস বুল। দুজনে মিলে তো মুম্বাই, মানে এখনকার মুম্বাই, তখনকার বোম্বাই, একটা হোটেলে উঠেছেন। একজন মানুষ, ভক্ত মানুষ, তার নাম মোহিনী চ্যাটার্জি, তিনি এদের সঙ্গে দেখা করতে এসেছেন। তো এসেছেন, যাবার নামও করেন না। বিকেল 5টার সময় এসেছেন তিনি, রাত 10টা পর্যন্ত কথা বলেই যাচ্ছেন। অথচ মুখের উপর তো বলা যায় না এবার আপনি বাড়ি যান। তখন এরা দুজনে মিলে কি কৌশল করলেন সেটা বলবো। তার আগে গান, এবং তারপরে আবার 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ওই মোহিনীবাবু আছেন। সেই বিকেল 5টার সময় এসছেন, রাত 10টা বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত যাওয়ার নাম করছেন না। এখন এসব ক্ষেত্রে যেভাবে বলতে হয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, একটু ভদ্রতা বজায় রেখে এরা দুজনে সেটাই বললেন যে আপনার এত দেরি হয়ে গেল, আপনার স্ত্রী চিন্তা করবেন না তো? মোহিনীবাবু গায়েই মাখলেন না, বললেন না না, বাড়ি ফিরে মাকে আমি সব কথা খুলে বলে দেবো। আরে মাকে বলবেন মানে? বলার কথা তো স্ত্রীকে। তো তখন প্রথম আলাপ হয়েছে, এই নিয়ে আর কোনো প্রশ্ন করা হয়নি। পরে মোহিনীবাবুর সঙ্গে যখন ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেছে, তখন জোসেফিন তাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি সেদিন মায়ের কথা বলেছিলেন কেন? মানে আপনি দেরি করে বাড়ি ফিরছেন, ভাববেন তো আপনার স্ত্রী। মাকে সব কথা খুলে বলবো, এই কথার মানে কি? মোহিনীবাবু বললেন, এর মানে হলো সারাদিনের পরে রাতে বাড়ি ফিরে আমি কখনোই আগে নিজের ঘরে ঢুকি না, প্রথমেই মায়ের ঘরে ঢুকি, সেখানে সারাদিন ধরে কি হলো না হলো সব কথা বলি, মাও জিজ্ঞেস করেন, তারপর নিজের ঘরে ঢুকি। তো জোসেফিন তো খুব অবাক হয়ে গেছেন। তিনি বললেন, সে কি, আপনি সারাদিনে কি করলেন না করলেন সব মাকে বলেন, স্ত্রীকে বলেন না? তিনি বললেন, না, আমার ছেলে বাড়ি ফিরে এসে তার সব কথা আমার স্ত্রীকে, মানে তার মাকে বলে। ব্যাপারটা বুঝতে পারলেন? কোন পুরুষের ওপর ভালোবাসার অধিকার যাকে বলে, সেটা আমেরিকায় সবচেয়ে বেশি করে স্ত্রীর। জোসেফিনরা তাতেই অভ্যস্ত, কিন্তু আমাদের দেশে এই অধিকার সবচেয়ে বেশি করে মায়ের। কত সহজ করে প্রাচ্য আর পাশ্চাত্য সম্পর্কে ধরনগুলো বোঝা গেল বলুন তো? না, এখন অবশ্য মায়েদের গুরুত্ব অনেক কমে গেছে, স্ত্রীর গুরুত্ব বেড়েছে। তার একটা বড় কারণ পাশ্চাত্য সমাজ ভাবনা, তার আদর্শ, সেসব তো অনেক বেশি করে আমাদের অধিকার করে নিয়েছে। না না, কোনটা ভালো, আগেরটা ভালো ছিল না, এখনকারটা ভালো, আমি তাই নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু শুনতে সামান্য মনে হলেও এর পেছনে নানান ধরনের জটিল সব টানাপোড়েন আছে। তো যাই হোক, এবারে স্বামীজির কথায় আসি। জোসেফিন আর মিসেস বুল দুজনে মিলে তো স্বামীজির সঙ্গে দেখা করতে গেছেন। তিনি তখন নীলাম্বর মুখোপাধ্যায় বলে একজনের বাগান বাড়িতে আছেন। তিনি আছেন মানে সেখানে একটা অস্থায়ী মঠ খোলা হয়েছে। আসল মঠটা যতদিন না পর্যন্ত, মানে স্বামীজির পরিকল্পিত বেলুড় মঠ তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাই হলো মঠ। সাক্ষাৎ হলো। তো স্বামীজি বললেন যে নতুন যে মঠটা কেনা হচ্ছে আমি তোমাদের সেখানে নিয়ে যাব। কিন্তু এদের দুজনেরই এই বাড়িটা বেশ পছন্দ হয়ে গিয়েছে, বেশ অনেকখানি জমি, বাগান, সব মিলিয়ে খুব সুন্দর। তাতে কি হলো? তাতে করে যেটা হলো সেটা বলবো পরশু, মানে সোমবার।
সোমবার এই নিয়ে আবার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম, আমার ধারণা আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন কার কথা বলেছিলাম। তিনি এতটাই বিখ্যাত একজন কবি, তার নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবার আগে দুটো চারটে কথা বলবো গানের পর 92.7 বিগ এফএম এ। হে মহাজীবন, গতদিনে যার কথা বলেছিলাম আজকে তার নাম বলবো। নাম বলবার আগে একটু গুছিয়ে নি। দেখুন তো এই কবিতাটা চিনতে পারেন কিনা। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কে? এই কবিতা তো আমাদের ছোটবেলায় খুব প্রিয় কবিতা ছিল। তখন এই যে ছন্দের মজাটা না, ছিপখান তিন দাঁড়, এটাই আমাদের আকর্ষণ করতে বেশি। একটু বড় হওয়ার পরে বুঝতে পেরেছি এটা নিছক মজা করে অমন ছন্দ তৈরি করা নয়। যে ছিপ মানে ছোট নৌকো, তাই নিয়ে দূরের পাল্লা দেয় মাঝিরা, মানে প্রতিযোগিতায় নামে, তার দাঁড় ফেলার ঝপাঝপ শব্দটা কবি ধরে দিয়েছেন এর মধ্যে। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কিংবা ধরুন সেই অমর গান পালকি চলে পালকি চলে। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় অসাধারণ গেয়েছেন, অসামান্য বললেও কম বলা হয়। কিন্তু ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ ওই কবিতায় কিভাবে ছবি এঁকেছেন সেটা কি ভুলে যাবার মতন কোনো কথা বলুন? হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন গতদিনের হে মহাজীবনের প্রধান মানুষ। তার জন্ম হয়েছিল 11 ফেব্রুয়ারি 1882, আর তিনি প্রয়াত হন কালকের তারিখে 25 জুন 1922। এবারে নতুন একজনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তিনি খুব গম্ভীর মানুষ। ইয়ার্কি ছ্যাবলামি একেবারেই পছন্দ করেন না। না তা বলে কি মজা করতে পারেন না? পারেন বই কি। তার লেখার মধ্যে এমন কত মজার হিরেমানিক ছড়িয়ে আছে। হ্যাঁ, মানুষটি লেখক, সরকারি উঁচু পদে কাজ করেন, কিন্তু তার বাইরে লেখক। এবং শুধু লেখক নন, তার বাইরে নিজে খুব ভালো করে জানেন বাংলা সাহিত্যের ভবিষ্যৎ গড়ে দেবার দায়িত্ব অনেকখানি তার উপর। একটি পত্রিকা বার করেছেন, সেবারে আদর্শ পত্রিকা বলতে যেটা বোঝায়, তাতে লেখবার জন্য তিনি নিজে তো আছেনই, একেবারে ক্লান্তিহীন ভাবে লিখে চলেছেন একের পর এক উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা। তো অন্য সেই সময়কার যারা শ্রেষ্ঠ সাহিত্যিক তাদেরও জড়ো করছেন, তাদের দিয়েও লেখাচ্ছেন। গোটা দিনেক ইতিহাস নির্ভর উপন্যাস লেখার পর এইবারে লিখেছেন একটি সামাজিক উপন্যাস। খুব নাম হয়েছে তার, লোকের মুখে মুখে ভিড়ছে। একজন উচ্চবিত্ত জমিদার বাবু, ঘরে তার স্ত্রী আছেন, অসামান্য সুন্দরী এবং গুণবতী। সেই স্ত্রী স্বামীকে খুব ভালোবাসেন। সেই জমিদার এক বিধবা মেয়ের প্রেমে পড়েন। তাই নিয়ে নানা অশান্তি, বাইরের ভেতরের। সেই উপন্যাস নিয়েই আমাদের এই মহাজীবনের আখ্যান। তাই একজন কবি, তিনিও এই ঔপন্যাসিকের মতোই খুব বড় সরকারি চাকুরে, খুবই বিখ্যাত কবি তখনকার দিনের, গেছেন ঔপন্যাসিকের বাড়িতে। আদর আপ্যায়ন হচ্ছে। তো কবি বললেন, আপনার কাছে আমার একটা আর্জি ছিল। কি আর্জি গো? বলে ভালো, আপনার কোন উপন্যাস থেকে আপনি নিজে একটু পাঠ করবেন, শুনতে চাই। বটে? বেশ, কোন উপন্যাস থেকে পাঠ করব বলো? কবি বললেন, অমুক উপন্যাসটা থেকে যদি একটু পাঠ করেন, ওই সামাজিক উপন্যাস। কোন জায়গাটা পড়ব? আপনার যেটা ইচ্ছে। উপন্যাস লেখক কবিকে খুব স্নেহ করতেন, তার অনুরোধ তো ঠেলতে পারেন না। তিনি পড়তে শুরু করলেন।
জায়গাটা হচ্ছে ওই যে জমিদারবাবু স্ত্রী, তিনি একজনকে চিঠিতে লিখছেন তিনি তার স্বামীকে কতখানি ভালোবাসেন, এই জায়গাটা। এবারে শুনুন বাকিটা ওই কবি তার আত্মজীবনীতে কিভাবে লিখেছেন। তবে ঔপন্যাসিক বা তার চরিত্রের নাম বা উপন্যাসের নাম বাদ দিয়ে যাব, তা না হলে তো ধরা পড়ে যাব। কবি লিখেছেন, কিছুক্ষণ পড়িয়া কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, বলে উপন্যাসটার নাম, আমি পড়িতে পারি না, তুমি অন্য কিছু শুনিতে চাও তো পড়ি। আমাকে অক্ষয়বাবু সত্যই বলিয়াছিলেন যে অমুক বাবুর স্ত্রীর চরিত্রই তাহাকে নভেলিস্ট করিয়াছে। এই কবির সঙ্গে আমাদের ঔপন্যাসিকের বহু পরে একবার দেখা হয়। ঔপন্যাসিক তখন দেওয়ালে ঝোলানো তার ছোট মেয়ের অয়েল পেন্টিং এর দিকে চাহিয়াছিলেন এবং তাহার চক্ষু অশ্রু সজল হইয়াছিল। এই মেয়েটিও ওই উপন্যাসের বিধবা মেয়েটির মতো আত্মহত্যা করে। কিভাবে ব্যক্তিগত জীবন ঢুকে পড়ে একজনের লেখার মধ্যে, আশ্চর্য না? শেষ করলাম হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। গানের পর আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি, শ্রদ্ধেয় সৌমিত্রদা, এর আগে লাইভে আপনার সাথে কথা হয়েছে। আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। এবার আপনি যখন গল্প লেখার দায়িত্ব আমাদের উপর দিলেন, তখন আমার মায়ের বলা একটা সত্য ঘটনা মনে পড়ে গেল। মা গত হয়েছেন সেই 2006 সালে। আজ তার বলা গল্প যে আপনাকে লিখতে চলেছি সে কথা জানলে মা খুব লজ্জা পেতেন, আবার এইভাবে খুশি হতেন যে আপাতত তুচ্ছ একটা ঘটনা আজ এত মাহাত্ম্য পেল। জানি না আপনার কেমন লাগবে। প্রণাম নেবেন করবিবশ। গল্প মাতৃদর্শন। সেদিন ঘুম ভাঙল দিদির ডাকে। একটু অবাকই হলাম, রোজ তো মায়ের ডাকে ঘুম ভাঙে। জিজ্ঞেস করতে দিদি বলল, কিরে ভুলে গেলি, অনু কাকিমার সঙ্গে মায়ের আজকে দক্ষিণেশ্বর যাবার কথা ছিল না? অত ভোরে উঠে আমরা মায়ের সঙ্গ নিতে পারবো না বলে বাবার জিম্মায় আমাদের রেখে মা গেছে মাতৃদর্শনে। সবে হাত মুখ ধুয়ে জলখাবার পর্ব শেষ করেছি, দরজায় বেল বাজার শব্দ। নিশ্চয়ই মা এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি হ্যাঁ সত্যি। কিন্তু এ কি, মা কেমন যেন অন্যমনস্ক, চুপচাপ। অন্য সময় হলে মা ঢুকতেই সবার খবর নিত, কখন উঠেছি, আমরা খেয়েছি কিনা ইত্যাদি। কিন্তু হাতে পুজোর ডালা ধরা অবস্থাতেই মা বাইরের ঘরে সোফায় বসে পড়ল। আমরা সবাই মাকে ঘিরে কি হয়েছে জিজ্ঞাসা করতে লাগলাম। আস্তে আস্তে মা বলল, আজ মন্দিরে খুব ভিড় ছিল, বিশাল লম্বা লাইন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এদিকে পায়ের ব্যথাটা ক্রমশ বাড়তে লাগলো। কেবলই মা ভবতারিণীকে স্মরণ করছি যেন তাড়াতাড়ি পুজো দিতে পারি। এমন সময় কোথা থেকে একটা বাচ্চা ছেলে আমার কাছে এসে বলল, মা তুমি পুজো দেবে তো? তাও তোমার ডাল, আমি পুজো দিয়ে আনছি। একটু দ্বিধা করেও পায়ের ব্যথার কথা ভেবে ডালাটা বাচ্চাটাকে দিয়ে দিলাম। মিনিট 5 মধ্যেই ও পুজো করে নিয়ে আমাকে ডালাটা ফেরত দিতে এলো। আমি অবাক হবার সঙ্গে সঙ্গে খুশিও হলাম। তাই ডালাটা মাথায় ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম এবং ধন্যবাদ জানালাম। কিন্তু এ কি, বাচ্চাটা কোথায় গেল? এদিক ওদিক দেখতে লাগলাম, অনেকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারল না। মন ভারাক্রান্ত হয়ে গেল। ওকে একটু প্রসাদ আর হাতে সামান্য কিছু টাকা দেবার কথা ভেবেছিলাম, কিন্তু ও সে সুযোগটুকু দিল না। বড় আফসোস হচ্ছে রে। এই বলে মা থামল। আমার মুখ দিয়ে হঠাৎই বেরিয়ে এলো, মা কালী ওই বাচ্চার রূপ ধরে এসেছিলেন। শুনে মায়ের মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। মা দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করল। লাল পাড় সাদা শাড়ি পরা, কপালে সিঁদুরের টিপ আঁকা আমার মায়ের সেই সুন্দর ঘাম মাখা মুখের দিকে তাকিয়ে
আমারও সেদিন মাতৃদর্শন হয়েছিল। এই লেখাটা নিশ্চয়ই পাঠিয়েছেন রবিবারের শরণাগতের জন্য, কিন্তু সত্যি কথা বলছি, রবিবারের শরণাগতে প্রচুর লেখা জমে গেছে, তো আমরা শুধু রবিবারের অপেক্ষায় না থেকে এইরকম করে রোজই এই ধরনের চিঠি একটা দুটো করে পড়ে ফেলবার চেষ্টা করব। খুব সুন্দর চিঠি, খুব ভালো, অলৌকিক কিনা জানি না, কিন্তু খুব ভালো চিঠি। পরের চিঠি, ছোট্ট চিঠি। সৌমিত্রবাবু, আপনাকে প্রণাম জানাচ্ছি। আমার বয়স 80-র কাছে। ছি 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 ছি। নাতনির ফোনে আপনাকে চিঠি পাঠাচ্ছি। কিছুদিন নাতনির বাড়িতে আছি। আমার অনুরোধ হলো মানস সরোবরে যাত্রা সম্পর্কে শোনাতে, তাহলে আনন্দ পেতাম। লেখা ভুল হলে মার্জনা করবেন। নমস্কারান্তে, তারা সুন্দরী মল্লিক। প্রথম কথা হচ্ছে, আপনার বয়স প্রায় 80, আমার চেয়ে অনেক বড়। আপনি আমাকে প্রণাম করতেই পারেন না, এটা একটা খুব অন্যায় কাজ করেছেন আপনি। আর আপনার নাতনির কাছে এখন আছেন, নাতনির ফোনে আমাদের কাছে চিঠি পাঠাচ্ছেন, সবটা মিলিয়ে ভারী সুন্দর লাগলো আর কি। খুব চমৎকার একটা পারিবারিক ছবি তৈরি হলো। বেশ, তো মানস সরোবর নিয়েও কথা বলা যাবে, নিশ্চয়ই যাবে, কোনো সন্দেহ নেই। আপনি নিয়মিত শুনতে থাকুন, কেমন? শেষ চিঠিপত্র শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে শুরু করছি। বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। যমুনা দেবীর মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি আমরা। গঙ্গা যেমন নদী দেবী, যমুনাও তেমনি নদী দেবী, আপনারা জানেন। আসলে পৃথিবীর সব জায়গাতেই কম বেশি নদীকে দেবতা বা দেবী বলে মনে করা হয়, সেটা তো খুব স্বাভাবিক। আমরা যারা আটপৌরে সাধারণ মানুষ, দেবতা বা দেবীর কাছ থেকে আমরা কি চাই? রূপং দেহি, যশং দেহি, জয় দেহি, তার মানে ওই যাহা নিয়ে আমি অমৃত হতে পারবো না, তা নিয়ে আমি কি করব, এমন গভীর অনুসন্ধিৎসা তো আমাদের প্রায় কারণ নয়। তা ভেবে দেখুন, নদী আমাদের কি কি দেয়? নদী আমাদের ফসল দেয়, মানে পেটের খিদে মেটায় নদী। নদী আমাদের যাতায়াতের পরিশ্রম বাঁচায়। প্রাচীনকালে তো নৌকো করেই দূর দূর দেশে যেত বা বণিকেরা। নদী আমাদের শুদ্ধতা দেয়। দেবতার কাছ থেকে আমরা যা চাই, নদী আমাদের তো তাই দেয়। তো সেই যে যমুনা নদী, তার যিনি দেবী, সেই দেবী যমুনার কথা বলবো গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। দূরে এইবার শেষ করব আজকের মতো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেই যে পবিত্র যমুনা নদী, এই যমুনা দেবী হলেন তারই যাকে বলে মূর্তি রূপ। কিন্তু গঙ্গার উৎস যেমন গঙ্গোত্রী থেকে গোমুখ, যমুনার উৎস তাহলে কোথায়? এ নদীর জল আসছে সেই পাহাড়ের ওপরে বরফে ঢাকা চম্পাসর হিমবাহ থেকে। সেখান থেকে বেরিয়ে এটা একটা সরোবর তৈরি করেছে, তার নাম সপ্ত ঋষি কুণ্ড। যাওয়া যায় সেখানে, যদিও যাওয়া খুব কঠিন বলতে পারেন, প্রায় অসম্ভব। কিন্তু যারা উদ্যোগী, যারা দুঃসাহসী বীর, তারা ওই প্রায় কথাটার উপর ভর দিয়ে চলে গেছেন সেই কুণ্ডে। আজ বেশ 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 দেখি, যদি পারি তাহলে মনে মনে আপনাদেরও না হয় সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব, মনে মনে। আরো একটা কারণে ওই সপ্ত ঋষি কুণ্ড দেখে আসার ইচ্ছে। ওখানেই কিন্তু ব্রহ্মকমল ফোটে। মনের মধ্যে এটা উচ্চাটন হয়ে উঠল না? আচ্ছা, বেশ 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 কথা দিলাম ঘুরিয়ে আনবো। আর একটা কথা, এই যে যমুনা, এর রং তো কালো বা নীল। ওই যে কত গান আছে না, অনেক গান আছে সব এই নীল যমুনার জল নিয়ে, তার কালো রং নিয়ে। কিংবদন্তি বলে সতী মারা যাওয়ার পর শিবের মনে যে অসহ্য শোক জেগেছিল, সেই শোকে নাকি যমুনার জল কালো হয়ে গেছে। কি ভালো না কিংবদন্তিটি? এইবার বলি মন্দিরের কথা। যমুনার এই মন্দিরের বর্ণনা দিয়েছি আগের দিন।
একে বলে নাগর স্থাপত্য রীতির মন্দির, গ্রানাইট পাথরের তৈরি। সে পাথর পেতে তো বেশি দূরে যেতে হয় না, আশপাশের পাহাড় থেকেই পাথর নিয়ে তৈরি হতে পেরেছে এই মন্দির। যমুনার মূর্তি দেখতে পাবেন, মূল যে মিনারটা বলেছিলাম তার তলায়। আসুন, ভেতরে আসুন। ওই দেখুন যমুনা দেবীর মূর্তি, ঝকঝকে আবলুস কাঠের মতো কালো পাথরের মূর্তি, খুব চমৎকার করে বানানো। মানে যিনি তৈরি করেছেন আজ থেকে কত কত বছর আগে তিনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, কিন্তু এখনো তার কাজ দেখে মন ভরে যায়। গর্ভগৃহের মধ্যে একটা রূপোর তৈরি মূর্তি আছে, ছোট মূর্তি। যত পুজো ফুল যা সবকিছু তাকেই নিবেদন করা হয়। তাহলে মন্দির হলো, দেবীর কথা হলো। এবার আর একটা কথা বলি, এখানকার প্রধান উৎসবের কথা। প্রথমেই বলি বসন্ত পঞ্চমী, মানে বসন্ত এসে গেছে। ওই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হয় এই উৎসব। খুব হই হই করে আনন্দ উৎসব হয় এখানে। শুধু পুজো নয়, নানান রকম গান বাজনার অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি সব হয়। যারা আসেন এখানকার প্রথামত তারা সবাই বাসন্তী রঙের কাপড় পরে আসেন। এরপরে আমি বলবো ফুলদেই উৎসবের কথা। মার্চ মাসের প্রথম দিনে হয় এই উৎসব। এটাও খুব মজার উৎসব, মূলত ছোটদের আর মেয়েদের। এই উৎসব নিয়ে আবার সোমবারে কথা বলবো। আগামীকাল রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ আপনারা শুনবেন রবিবারের শরণাগত। আজকের মতো শরণাগত এখানেই শেষ হলো। আজ রাত 9:30 শরণাগত সৌমিত্রতে আপনাদের সামনে হাজির থাকছি, আর তারপর আগামীকাল ভোরবেলা তো বটেই। সবাই খুব ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, সাবধানে থাকবেন। নমস্কার। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্য ক্ষেতের সোনার গানে যোগ দেরে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখে দেখরে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যারে। শরণাগত, আমি সৌমিত্র বসু আমার কথা শুরু করছি। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শনিবার, 11ই আষাঢ়, 1400